আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যে পরিস্থিতি, একটা মব তৈরি হচ্ছে, কারো বাসায় ঢুকে যাচ্ছে, সেখানে লুটপাট চালাচ্ছে, কাউকে মনে হলো কাউকে মারপিট করার দরকার তাকে মারছে, ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ঢুকে যাচ্ছে, সেখানে লুটপাট চালাচ্ছে, এ ধরনের অনেক ঘটনা আমরা প্রতিনিয়তই গণমাধ্যমে দেখছি। যখন আইন শৃঙ্খলার এই পরিস্থিতি, সরকার তার সক্ষমতা প্রমাণে বারবার চ্যালেঞ্জের মুখে পড়ছে, সেখানে নির্বাচন আয়োজন আসলে এটা আরও বেশি বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করবে কিনা তারা? না, এই পরিস্থিতিটা ট্যাকেল করার জন্যই তো একটা নির্বাচিত সরকার দরকার। কারণ যখন পুলিশ প্রশাসন সবাই মনে করে যে এই সরকারটা অন্তর্বর্তীকালীন, ফলে তার কমান্ড এস্টাবলিশ করা এবং কমান্ড ফলো করা দুটোই কিন্তু জটিল হয়ে যায়। যখন কি বুঝতেই পারে যে আপনি এখানে বেশি দিন নাই, তখন আপনার কথা কেন তারা শুনবে? একজন সচিব তো পার্মানেন্ট, পুলিশের একজন কর্মকর্তা, সে তো মনে করে তার চাকরিটা আপনার মানে বিফোর রিটায়ারমেন্ট সে এখানে চাকরি করবে, কিংবা একটা ব্যবসায়ী মনে করে তার ব্যবসাটা সে কন্টিনিউ করবে, কিন্তু তাকে পরিচালনা করবে বা তাকে ডিকটেট করবে যে সে হচ্ছে টেম্পোরারি এবং খুব বেশি মানে কতদিন মেয়াদ আছে আমি জানি না, ফলে আপনার ডিসিশনটা আমি কতদিন ফলো করব সেটা যখন আনসার্টেন হয়ে যায়, তখন সেই ডিসিশনটা আমি আর ফলো করতে চাই না। ফলে মানুষের মনন জগতেও এটা থাকে যে অ্যাডহক ভিত্তিতে কাজের প্রতি কারোই খুব বেশি মনোযোগ থাকে না, যে কারণেই একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের কথাটা আমরা বলছিলাম। পাশাপাশি এটাও যদি মনে করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা মব ক্রিয়েট করার যে প্রবণতাটা তৈরি হলো, এইটার অনেক দিন পর্যন্ত আমাদেরকে ভুগতে হবে। এইটাকে কন্ট্রোল করতে পারছি না, অথচ স্থানীয় সরকার নির্বাচনের কথা ভাবছি কেন? গতবার স্থানীয় সরকার নির্বাচন 5 ধাপের নির্বাচন করতে গিয়ে প্রায় 450-র মতো প্রাণহানির ঘটনা ঘটেছে, হাজার হাজার আহত হয়েছে। তাহলে এইরকম একটা পরিস্থিতিতে স্থানীয় নির্বাচন কি করা সম্ভব হবে? তা সেটা কি তারা ভাবছেন না? সেটার কারণে দেখলাম কেউ কেউ আবার বলছে যে আগের যে কোনো সময়ের তুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। তো এই প্রেস নোটটা শুধু চেহারাটা বদল হয়েছে, প্রেস নোটের ভাষাটা একই আছে। আমরা সবসময় বলতাম যে আগের চেয়ে আমরা ভালো আছি। কেউ জিজ্ঞেস করতাম আগে কেমন ছিলাম, বলে এখনকার চেয়ে একটু খারাপ ছিলাম। তাহলে এটা কি বোঝা যাবে? যে আপনার বাড়ি কোথায়? যে অমুকের বাড়ির পাশে। তো অমুকের বাড়ির কোথায়? যে আমার বাড়ির পাশে। এইরকম করে কে যে কার পাশে এটা তো বোঝা যাবে না। সুনির্দিষ্ট তো করতে হবে যে কেন আইন শৃঙ্খলা পরিস্থিতিটা তার ইয়ে করতে পারছে না, স্বাভাবিক গতিতে মানুষকে বা স্বাভাবিক আস্থায় মানুষকে নিয়ে আসতে পারছে না। একটু যদি রাজনীতির আলাপে আসেন, যে রাজনৈতিক দলগুলোর মধ্যেও আমরা দেখছি এটি নিয়ে বেশ দূরত্ব তৈরি হয়েছে। বিএনপি যেমন তারা মোটামুটি নির্বাচনের দিকেই তাদের সমস্ত কার্যক্রম পরিচালনা করছে, এর পাশাপাশি অন্য যে দলগুলো আছে একসময় যারা বিএনপির সঙ্গে শরিক ছিল তারাও কিন্তু বিএনপির সুরে কথা বলছে না। এটার পিছনে কারণ কি? কেন তারা এক হতে পারছে না? না, সুর পাল্টে যায় কখনো, লক্ষ্য পাল্টে গেলে। এখন নির্বাচনে কে কতটা সিট পাবে, নির্বাচনে কে কত ভালো করবে, কে খারাপ করবে, সেটা হচ্ছে দলীয় সক্ষমতা এবং প্রচারের বিষয়। কিন্তু নির্বাচনটা প্রয়োজন কেন সেটা হচ্ছে আর একটা বিষয়। সেক্ষেত্রে একটা রাজনৈতিক ভাবনা লাগবে। ধরুন আমাদের কিছুদিন আগে কথা শুনেছি না যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়ে চলবে না, আমাদের আর একটা অভ্যুত্থান দরকার। তার মানে কি আমরা ঠিক করছি যে অন্তর্বর্তীকালীন সরকারকে তার ক্ষমতা হস্তান্তরের দুটো পথ আছে, আর একটা অভ্যুত্থান অথবা নির্বাচন। এখন দেশের জনগণ কোনটাকে এই মুহূর্তে প্রয়োজনীয় মনে করবে? আর আবার একটা অভ্যুত্থান, নাকি অন্তত অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষাগুলো তৈরি হয়েছিল, একটা বৈষম্য বিরোধী বাংলাদেশ হবে, ওরা খুব করে বলেছিল না একটা ইনক্লুসিভ বাংলাদেশ হবে, আমরা দুর্নীতি রাহুগ্রাস থেকে দেশটাকে মুক্ত করব, আমরা দমন পীড়নের হাত থেকে বাঁচব, আমাদের দেশে একটা গণতান্ত্রিক আইনের মানে প্রয়োগ এবং প্রবর্তন হবে, এমনকি আমাদের শ্রমিকদের মজুরির জন্য রাস্তায় দাঁড়িয়ে জীবন দিতে হবে না, কৃষকরা ফসলের দাম না পেয়ে হাহাকার করবে না, আর মধ্যবিত্ত বাজারে গিয়ে বলবে না যে জিনিসের যে দাম এখানে হাত দেওয়া যায় না, এরম বলবে না। কিংবা বছরের শুরু হলো, এখনও ছেলেমেয়েরা ঠিকমতো বই পায়নি, এবার মেট্রিক পরীক্ষাটা এসএসসি পরীক্ষা যেটা সেটা কবে হবে এখনও ঠিক করা যাচ্ছে না। আমাদের তো ফেব্রুয়ারিতে পরীক্ষা হওয়ার কথা ছিল, পরীক্ষা তো পিছিয়ে গেল। এর আগে আমরা একটা বাজে দৃষ্টান্ত স্থাপন করেছিলাম যে ওই মব এসে যদি বলে যে আমরা পরীক্ষা দেব না, তাহলে পরীক্ষা দেব না। এখন এটা কি ধরনের প্রবণতা তৈরি করতে পারে? একটা ধরুন যে আমাদের যদি 18 লক্ষ ছেলে মেয়ে এসএসসি পরীক্ষা দেবে, তো তার মধ্যে অন্তত 6-7 লক্ষ ছেলে মেয়ে তারা বলছে তাদের প্রিপারেশনটা ভালো থাকে, বাকিরা যারা মিডিওকার তাদের মধ্যে যদি কেউ এরকম বলে যায় যে ফলাফলের ক্ষেত্রেও বৈষম্য মানব না,
ফলে ওই কেউ ভালো ফলাফল করবে, কেউ খারাপ ফলাফল করবে, এরকম একটা নেতিবাচক প্রবণতা তো তৈরি করে দিয়ে বলবে দরকার নাই, আমরা পরীক্ষা দেবো না, আমরা ক্লাস করেছি, ইট ইজ এনাফ, ফলে আমাদেরকে একটা সার্টিফিকেট দিয়ে দেওয়া হোক। এটা আমি খুব স্যাটায়ার করে বলছি, কিন্তু মানুষের মধ্যে মানসিকতাটা এরকম যদি জায়গায় দাঁড়িয়ে যায়, সেই জায়গায় একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে যে দলটা ক্ষমতায় আসবে সে অন্তত বলতে পারবে যে আমরা 5 বছরের জন্য এই দায়িত্বটা পেয়েছি, দেশটাকে এইভাবে পরিচালনা করতে চাই। মানুষ তখন বুঝবে যে তাদের হাতে 5 বছর সময় আছে, কিভাবে দেশ পরিচালনা করে এটা দেখি। 5 বছর যে আমাদের প্রত্যাশা যে কাজ না হয়, আমরা পরবর্তী 5 বছরের মধ্যে আবার এটা চেঞ্জ করব। তাতে করে দেশের সমস্যার সমাধান হবে? তা হবে না, কারণ নির্বাচনের মধ্য দিয়েই সব সমস্যার সমাধান হবে না। কিন্তু এটা একটা আপাত গ্রহণযোগ্য পথ। এই জন্য আমরা বলি নির্বাচন হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থার অঙ্গ, কিন্তু গণতন্ত্রটা যদি ঠিকমতো অপারেট না করে, জবাবদিহিটা যদি ঠিকমতো অপারেট না করে, তাহলে কিন্তু নির্বাচনটাও সুষ্ঠু হবে না। ছোট্ট একটা বিষয় বলে আমি অন্তত আমার এই কথাটা শেষ করতে চাই, যে যেমন ধরুন আমাদের বারবার কথা আসে ক্ষমতায় আসলে সম্পদ বেড়ে যায়। ক্ষমতায় আসলে সম্পদ বাড়ে কেন? চাকরি করলে সম্পদ বেড়ে যায়, যে পরিমাণ সম্পদ হওয়ার কথা তার চেয়ে বেশি পরিমাণ সম্পদের মালিক তারা হয়। আমাদের সংবিধানে না ছিল যে অনুপার্জিত আয় ভোগ করা যাবে না? তো এইটা আমরা গত 53 বছরে কেন এটা ব্যবহার করতে পারলাম না? যে আপনি একজন নির্বাচিত সংসদ সদস্য, আপনি জনগণের জন্য আইন প্রণয়নের কাজ করবেন, দেশটাকে পরিচালনার কাজ করবেন, আপনার সম্পদ বাড়ছে কেন? আইনগুলো হয়ে যাচ্ছে দমনমূলক, আর আপনার সম্পদ হচ্ছে মানে এটা বিস্ফোরণমূলক। এত সম্পদ হচ্ছে যে এই সম্পদ আর আপনি দেশেও রাখতে পারছেন না, সম্পদের একটা বিরাট অংশ দেশের বাইরে চলে যাচ্ছে। এগুলোকে বন্ধ করব বলেই তো আমরা একটা জবাবদিহির পরিবেশ চাই। জবাবদিহির পরিবেশের একটা শর্ত হচ্ছে নির্বাচন। এটাই সব নয়, কিন্তু নির্বাচন হলেও অন্তত মানুষ যাচাই করতে পারে যে 5 বছর আগে আপনাকে কি দেখেছিলাম, এখন এরকম হয়ে গেলেন কেন? আপনার পকেটে যে টাকাটা গেল, এটা তো আমার পকেট থেকে গিয়েছে, কখনো ট্যাক্সের টাকা গিয়েছে, কখনো বদলি বাণিজ্যের নামে গিয়েছে, কখনো প্রমোশন বাণিজ্যের নামে গিয়েছে, কখনো বাজারের সিন্ডিকেটের মাধ্যমে গিয়েছে তো জনগণের টাকা। তো জনগণের দুর্ভোগকে আপনারা সুযোগ হিসেবে কাজে লাগালেন। এই কথাগুলো বলার মতো একটা গণতান্ত্রিক পরিবেশ আমরা চাই। সেটার জন্য আমরা মনে করি একটা নির্বাচনের জন্য একটা পরিবেশ বাতাবরণ। নির্বাচন ডিসেম্বরে যদি হতে হয়, সেক্ষেত্রে বড় রাজনৈতিক দলগুলোর যে একটি ঐক্যমত্য কমিশন করা হয়েছে, তাদের একটি বৈঠক হয়েছে। সামনে অনেক ইস্যু, অনেক বিষয়, সেগুলো একাধিক বৈঠকে, এবং এই বৈঠকের যে বিরতি, আপনার কি মনে হয় যে এটি আসলে ঐক্যমত্যে পৌঁছতেই 6 মাস লেগে যাবে? কেন 6 মাস লাগবে? আমাদের নির্বাচনের জন্য কয়েকটা জায়গায় ঐক্যমত করতে হবে। প্রথম একটা ঐক্যমত করতে হবে যে নির্বাচন দলীয় সরকারের অধীনে নয়, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে। ঐক্যমত হয়ে যাবে। দ্বিতীয় ঐক্যমত যদি বলতে হয় যে নির্বাচনকালীন সময়ে আমাদের নির্বাচন কমিশনের সর্বোচ্চ নিরপেক্ষতা এবং সক্ষমতার পরিচয় দিতে হবে। 3 নম্বর ঐক্যমত হলো যে নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হবেন তারা পার্লামেন্টে গিয়ে প্রথম অধিবেশনের পরেই তারা এই অন্তর্বর্তী সরকারকে তারা আইনগত বৈধতা দিবেন। আপাতত এই তো যথেষ্ট। আর তারপরে কি, এরপরে বিতর্ক হতে পারে 70 অনুচ্ছেদ যদি বাতিল হয় তাহলে কিভাবে বাতিল হবে এবং সেখানে কতটুকু সংসদ সদস্যদের উপর নিয়ন্ত্রণ থাকবে, কতটুকু স্বাধীনতা থাকবে, এই বিতর্কগুলো। এখন যদি আপনি খোল নলচে পাল্টাতে চান, তাহলে তো এটা দেখা যাবে যে এটা আপনার 30 বছরেও শেষ করতে পারবেন না। ফলে কোন লক্ষ্যে ঐক্য করব সেটা ঠিক করে, যদি আমি নির্বাচনটাকে করবার জন্য ঐক্য করতে চাই, খুব সহজেই এটা করা সম্ভব। আর যদি আপনি ওই সেকেন্ড রিপাবলিকের প্রশ্ন নিয়ে আসেন, যে সেকেন্ড রিপাবলিকের প্রশ্নটা কেন আসে, আমরা কপি পেস্ট করতে গিয়ে অভ্যস্ত হয়ে গেলাম। ফরাসি বিপ্লব হলো 1789 সালে, রাজতন্ত্রকে উচ্ছেদ করে সাম্য মৈত্রী স্বাধীনতা প্রতিষ্ঠা করবার জন্য। কিন্তু রাজতন্ত্র উচ্ছেদ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করার অন্তর্বর্তীকালীন এই সময়টাতে যে মতভিন্নতা, মতবিরোধ, এর মধ্যে অভ্যুত্থানের সময় যে নেতারা ছিলেন তারা সবাই নিহত হলেন। এবং সেই সময় 1792 সালে তারা ফার্স্ট রিপাবলিক ডিক্লেয়ার করলেন, যে আগে ছিল এটা রাজতন্ত্র, এখন থেকে এটা একটা রিপাবলিক বলে গণ্য হবে। আচ্ছা, কিন্তু এই গণ্য হওয়ার পরেও নিজেদের মধ্যে যেহেতু নেতৃত্ব শূন্যতা দেখা দিল, এই সুযোগে 1804 সালে এসে নেপোলিয়নের নেতৃত্বে আবার সেখানে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হলো। তাহলে ফ্রান্স রাজতন্ত্র থেকে গণতন্ত্রে আসছিল, কিন্তু আভ্যন্তরীণ মতবিরোধ এবং অরাজকতার কারণে, যেটাকে বলে রেইন অফ টেরর, সেই সময়টার কারণে পরবর্তীতে আবার সে রাজতন্ত্রে ফিরে গেল। এই রাজতন্ত্র থেকে আবার দীর্ঘ একটা লড়াই করে 1848 সালে গিয়ে তারা বললো সেকেন্ড রিপাবলিক, মানে ফার্স্ট টাইম যে রিপাবলিকটা গঠন করেছিলাম সেটা
ব্যর্থ হয়েছিল, আবার সেকেন্ড টাইম আমরা রিপাবলিক গঠন করলাম। এই ছিল সেকেন্ড রিপাবলিক। এরপরে যেহেতু ওদের দেশের ট্র্যাডিশন, কোনো কোনো দেশে যেমন কংগ্রেস করে, সেরকম ইয়াতে ফ্রান্সে একটা ট্র্যাডিশন হয়েছে, যখনই জাতীয় গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন আসে তখন তারা গোটা জাতির যে খোল নলচে পাল্টে ফেলার সংগ্রাম করে, সেটাকে তারা রিপাবলিক বলে। ফ্রান্সে এ পর্যন্ত 5টা রিপাবলিক হয়েছে। এটা কি আমরা এখানে কপি করবো কীভাবে? আচ্ছা, আমাদের এখানে দেখুন তো, ব্রিটিশের আমাদের যে বিরুদ্ধে রাজনৈতিক প্রেক্ষাপট সেখানে আসলে এটা কপি করার কোনো সম্ভব কিনা। আমাদের ব্রিটিশের বিরুদ্ধে আমাদের 190 বছরের লড়াই ছিল। লড়াই হওয়ার পরে আমরা একটা পেলাম, ভারত বিভক্তির মধ্যে দিয়ে ভারত এবং পাকিস্তান হলো। পাকিস্তান হওয়ার পরে প্রায় উপনিবেশিক এই পাকিস্তানের বিরুদ্ধে যে আমাদের 23 বছরের সংগ্রাম, তার মধ্যে দিয়ে আমাদের দেশটা স্বাধীন হলো। স্বাধীনতার সময় আমাদের স্লোগান ছিল কি, আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার এটা প্রতিষ্ঠা করব। আমরা 52 বছর এটা করতে পারিনি। তাহলে পারিনি বলে এটা কিনা প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে। এর চাইতে ভিন্ন কিছু তো আর এখন আমরা করতে যাচ্ছি না। আমরা সাম্যটা প্রতিষ্ঠা করতে চাই। সে কারণে এবার আন্দোলনেও স্লোগান এসেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তার মানে সাম্যটা প্রতিষ্ঠা হয়নি, বৈষম্য আছে। তা বৈষম্য শুধু ছাত্রদের ক্ষেত্রে নয়, বৈষম্য নারী পুরুষের আছে, বৈষম্যের ক্ষেত্রে ধর্মীয় বৈষম্য আছে, পাহাড় সমতলের বৈষম্য আছে, গ্রাম শহরের বৈষম্য আছে, এবং সবচেয়ে বড় বৈষম্য হচ্ছে ধনী গরিবের বৈষম্য আছে। তো এগুলো দূর করার সংগ্রামটা করি, তাহলে আবার সেকেন্ড রিপাবলিক থাকবে কেন? আমরা ফার্স্ট যে রিপাবলিক যেটা গঠন করেছিলাম ওইটারই তো কাজটা অপূর্ণ আছে। জি। ফলে আমাদের মনে হয় যে সেকেন্ড রিপাবলিকে যে কপি পেস্ট করতে গিয়ে আমাদের এই বন্ধুরা, নবীন বন্ধুরা নতুন নতুন কিছু শব্দ তারা নিয়ে এসছেন, যেটা মানুষকে হয়তো আকর্ষণ করে। রতন ভাই, এর প্রয়োজনীয়তাটা না বুঝলে তখন হবে কি, এটা শুধু কথার কথা হয়ে দাঁড়াবে।